আসসালামু আলাইকুম। হরর ওয়ান আওয়ার উইথ তানভীরে আপনাদের সবাইকে স্বাগতম। পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তানভীর। আপনার সাথে ঘটে যাওয়া এবং আপনার জানা যেকোনো ভয়ের ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন। আমাদেরকে মেইল করার অ্যাড্রেস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব। আজকে একটি ব্যতিক্রম এবং ভয়ের একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ ইকরাম হোসেন এবং এই ঘটনাটি ঘটে ইকরামের ফুপুর সাথে, যার নাম সালমা বেগম। এই ঘটনাটির সময়কাল ১৯৮২ সাল এবং এই ঘটনাটি ঘটে খুলনা জেলার তেরখাদা উপজেলার কোনো একটি গ্রামে। সঙ্গত কারণে আমরা গ্রামের নামটি আপনাদের সামনে উপস্থাপন করছি না। ১৯৮২ সালের কোনো একটি দিনে সালমা ফুপু রাতের বেলায় ওয়াশরুমে যাওয়ার জন্য বের হচ্ছিলেন। তখন সালমা ফুপুর সবেমাত্র বিয়ে হয়েছে। সালমা ফুপুর কোনো ছেলে মেয়ে ছিল না, তখনও পর্যন্ত কোনো ছেলে মেয়ে হয়নি। যেহেতু ১৯৮২ সাল, তখন কারেন্ট বা বিদ্যুৎ কিন্তু এখনকার মতো এতটা অ্যাভেলেবেল ছিল না। তো উনি হারিকেন জ্বালিয়ে ওয়াশরুমের উদ্দেশ্যে রওনা হন। ওয়াশরুমটি বাসা থেকে বেশ খানিকটা দূরে ছিল। তো উনি যখন ওয়াশরুমের উদ্দেশ্যে রওনা হন হারিকেন হাতে নিয়ে, উনি তখন ওয়াশরুমের পাশে দুই মাথাওয়ালা কি যেন একটা দেখতে পান। উনি প্রথমে কিন্তু এটি ক্লিয়ারভাবে দেখতে পায়নি। যখন এটি আসলে কি এটি দেখার জন্য উনি ওনার হারিকেনটি ভালোভাবে ধরে, তখন দেখতে পায় কুকুরের থেকেও বড় একটি অবয়ব এবং এই অবয়বটির দুইটি মাথা। এবং এই ফুপুকে দেখে এই অবয়বটি বিশ্রী রকমভাবে হাসতে থাকে। ফুপু এই অবয়বটি দেখে প্রচণ্ড ভয় পায় এবং এক দৌড়ে ঘরে চলে আসে। এরপরে অবশ্য ফুপু কিন্তু সেন্সলেস হয়নি, কিন্তু সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছিল। রুমে এসে তার হাজব্যান্ডকে সে ডেকে তোলে এবং সে কি দেখেছে বাহিরে সেটি তার হাজব্যান্ডকে সে জানায়। তার হাজব্যান্ড সাথে সাথেই ফুপুর সাথে বের হয়ে সে অবয়বটি দেখতে যায়, কিন্তু যাওয়ার পরে সেখানে সে আর কোনো কিছুই দেখতে পায় না। তার হাজব্যান্ড বলে, তুমি ঘুম চোখে হয়তো উঠেছ, যার জন্য এরকম কোনো কিছু দেখেছ, আসলে এগুলি কিছুই না। তো এটি বুঝিয়ে ফুপুকে ঘুম পাড়িয়ে দেয় এবং এরপরে ফুপুর কোনো রকম কোনো জ্বর বা শরীর খারাপ এরকম কিছুই হয় না। মোটামুটি ৬ থেকে ৭ দিন বা ৮ দিন সব কিছু স্বাভাবিকই ছিল। এরপরে শুরু হয় ফুপুর স্বপ্নে দেখা। ফুপু এরপরে মাঝে মাঝেই সেই প্রাণীটিকে বা সেই পিশাচটিকে স্বপ্নে দেখা শুরু করে এবং সেই পিশাচটি স্বপ্নে এসে বিশ্রী রকমভাবে হাসতে থাকে এবং ফুপুকে উদ্দেশ্য করে বলে, তোকে আমি নিয়ে যাব, আমার তোকে পছন্দ হয়েছে, তুই যতই চেষ্টা করিস তুই থাকতে পারবি না, আমি তোকে নিয়েই যাব। এরকম স্বপ্ন ফুপু প্রায় দেখতে থাকে। সপ্তাহে অন্তত ৩ থেকে ৪ দিন ঠিক একই রকম স্বপ্ন ফুপু দেখতে থাকে এবং স্বপ্নে ঠিক সেই অবয়বটি আসে যে অবয়বটিকে ফুপু ওয়াশরুমের পাশে দেখেছিল। এরকম স্বপ্ন যখন সে রেগুলার দেখতে থাকে, তখন সেই বিষয়টি তার হাজব্যান্ডকে জানায়। তার হাজব্যান্ড এই বিষয়টিকে খুব একটা পাত্তা দেয় না। সে বলে যে, তুমি ওয়াশরুমে ওই দিন এরকম একটা কিছু দেখেছিলে, দেখে ভয় পেয়েছ, যার জন্য তুমি স্বপ্নে এটি দেখো, তবে এটি আসলে সত্যি কিছু না। তার হাজব্যান্ড এই বিষয়টিকে খুব একটা পাত্তা দেয় না, কিন্তু ফুপু কিন্তু এই স্বপ্নটা রেগুলার দেখতে থাকে। এরকম চলতে চলতে প্রায় ৩ মাস অতিবাহিত হয়ে যায়। ৩ মাস পরে একদিন ফুপুর হাজব্যান্ড উনি হাটে যায়। আমরা জানি তৎকালীন সময়ে কিন্তু হাটেই বেশি বাজারঘাট করা হতো। এখনকার মতো দোকানে যেরকম সব কিছু পাওয়া যায়, ওই সময় কিন্তু হাটে সব কিছু পাওয়া যেত। দোকানে বা বাজারে এতটা পণ্য অ্যাভেলেবেল থাকতো না। সপ্তাহে যে একদিন হাট হতো, ওই একদিন হাটেই সব ধরনের প্রোডাক্ট পাওয়া যেত এবং বাড়ির মানুষরা বা বাড়ির কর্তারা ওই একদিনই
সপ্তাহের যাবতীয় সরঞ্জাম কিনে নিয়ে আসতো। তো ফুপুর হাজব্যান্ড ওই দিন হাটে যায়। হাট থেকে ফিরতে তার একটু লেট হচ্ছিল। ফুপু সন্ধ্যায় কাপড়-চোপড় তোলার জন্য বাহিরে যায় এবং বাহিরে যাওয়ার পরে ওই চালতে গাছের ওপরে সেই অবয়বটিকে, যে অবয়বটিকে ফুপু আজ থেকে ৩ মাস আগে রাতের বেলায় ওয়াশরুমের পাশে দেখেছিল, সেই অবয়বটিকে আবারও দেখতে পায় চালতে গাছে এবং অবয়বটি ফুপুকে দেখে বিশ্রী রকমভাবে হাসতে থাকে। আর ফুপু সবথেকে বেশি ভয় পায় এই জন্যই, কারণ এই অবয়বটির ২টি মাথা ছিল। একটি মাথা শিংযুক্ত এবং আরেকটি মাথা শিং ছাড়া। ফুপু এটি দেখে প্রচণ্ড ভয় পায় এবার এবং সে সেন্সলেস হয়ে পড়ে যায়। এর কিছুক্ষণ পরে ফুপা যখন বাড়িতে ফেরে তখন ফুপুকে এরকম সেন্সলেস অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপরে সে পানি দিয়ে ফুপুর জ্ঞান ফেরায় এবং আশেপাশ থেকে মানুষজন ডেকে নিয়ে আসে। তখন ফুপুর সাথে কি হয়েছে সেটি ফুপু খুলে বলে এবং এতদিন পরে ফুপা সেই বিষয়টিকে সিরিয়াসলি দেখতে শুরু করে। ফুপা এরপরে স্থানীয় একজন হুজুরকে ডেকে নিয়ে আসে এবং হুজুর আসার পরে ফুপুকে নিয়ে রুকাইয়া শুরু করে এবং রুকাইয়ার একটা পর্যায়ে এই পিশাচ বা এই জিনটি ফুপুর উপরে হাজির হয়। হাজির হওয়ার পরে ওই হুজুরকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমি ইচ্ছা করেই আজকে এসেছি, আমি যদি না আসতাম তুই আমাকে কোনোভাবেই এখানে আনতে পারতি না। তবে আমি এখানে আসার পেছনে একটি কারণ রয়েছে। কারণটি হচ্ছে আমি এই মেয়েকে নিয়ে যাব। একে আমার পছন্দ হয়েছে। তোরা যতই চেষ্টা করিস কোনোভাবেই এই মেয়েকে ধরে রাখতে পারবি না। আমি একে নিয়েই যাব। যেহেতু আমার পছন্দ হয়েছে আমি ওকে নিয়ে যাব। আর হ্যাঁ হুজুর, তোকে একটা কথা বলি, আমি কিন্তু জন্মগতভাবেই একটু একরোখা টাইপের। আমি যে কথা বলি সেটা আমি করেই ছাড়ি। যেহেতু এই মেয়েকে আমার পছন্দ হয়েছে অতএব এই মেয়েকে আমি নিয়েই যাব। তোরা কোনোভাবেই আমাকে ঠেকাতে পারবি না। শুধুমাত্র এই কথাটা আমার তোদেরকে জানানোর দরকার মনে করেছি, যার জন্য আজকে আমি এই কথাগুলি বললাম। আমি যদি প্রয়োজন না মনে করতাম তুই 1000 চেষ্টা করেও আমাকে হাজির করতে পারতি না। এই কথাটি বলেই এই জিনটি ফুপুর শরীর থেকে চলে যায়। এরপরে হুজুর অনেক চেষ্টা করে এই জিনটিকে আবারও হাজির করার, কিন্তু কোনোভাবেই আর হাজির করতে পারে না। এরপরে এই হুজুর চলে যায়। তারপরে ফুপা অনেক হুজুর দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। কাজ হয়নি বলতে কোনো হুজুর এই জিনটাকে হাজিরই করতে পারেনি। অনেক চেষ্টা করা হয়েছে এই জিনটাকে হাজির করানোর, কিন্তু কোনোভাবেই এই জিনটাকে আর হাজির করানো যায়নি। আস্তে আস্তে করে ফুপু খেতে পারতো না, ঘুমাতে পারতো না। ঘুমালেই অবয়বটিকে স্বপ্নে দেখত, আর মুখে রুচিও ছিল না, কোনো কিছুই খেতে পারতো না। আস্তে আস্তে করে ফুপুর শরীর খারাপ হয়ে যায়। ফুপু একদমই শুকিয়ে যেতে শুরু করে। পাশাপাশি ফুপা কিন্তু বিভিন্ন ধরনের হুজুর দেখাচ্ছিলেন, কবিরাজও দেখাচ্ছিলেন, কিন্তু কোনো হুজুর কবিরাজ কেউ ট্রিটমেন্ট তো দূরের কথা, এই জিনটাকেই হাজির করতে পারছিল না। লিসেনার্স, কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? না, ঘটনা এখনও আরও অনেকটা বাকি রয়েছে। এরপরে স্থানীয় একজন মানুষের পরামর্শে ফুপা বাগেরহাটের ৬০ গম্বুজ এলাকায় একজন হুজুরের কাছে যান। ওই হুজুরের কাছে যাওয়ার পরে হুজুরকে সব কিছু খুলে বলেন এবং হুজুরকে নিয়ে আসেন ফুপাদের বাড়িতে। হুজুর আসার পরে সব কিছু দেখে এবং দেখার পরে একটি কথা বলে যে আপনাদের বাড়িতে যে ওয়াশরুমটি রয়েছে, ওয়াশরুমের পেছনে যে চালতে গাছটি আছে, এই চালতে গাছে একটি জিনের পরিবার বসবাস করে। কিন্তু আমি যতদূর পর্যন্ত জানতে পারছি এই জিনের পরিবারটি অনেক ধার্মিক এবং ভালো। তারা মানুষকে কখনো ক্ষতি করে না এবং তারা ইসলামের পথেই সবসময় চলাচল করে। কিন্তু তারা কেন ফুপুর এই সমস্যাটি করছে এটি কোনোভাবেই আমার মাথায় আসছে না। এরপরে ওই হুজুর অনেক চেষ্টা করে আরও অনেক তথ্য বের করার, কিন্তু ওই হুজুর কোনো তথ্য আর বের করতে পারে না। পরবর্তীতে হুজুর বলে, আপনারা একটা কাজ করুন, আপনারা
যশোরের নোয়াপাড়ায় একজন হুজুর রয়েছে, আমি তার ঠিকানা দিয়ে দিচ্ছি। আপনারা সেই হুজুরের সাথে যেয়ে যোগাযোগ করুন। যদি আল্লাহ চাহে তো এই সমস্যাটির সমাধান উনিই করতে পারবে। আমি অনেক চেষ্টা করলাম। আমি যতদূর সম্ভব তথ্য বের করার আমি বের করেছি। কিন্তু এর বাহিরে আমি আর কোনো তথ্যই পাচ্ছি না। আমার বন্ধু যে জিনরা রয়েছে তারা এইটুকুই তথ্য বের করতে পেরেছে। কিন্তু এর বাহিরে তারা আর কোনোই তথ্য বের করতে পারছে না। আপনারা দয়া করে ইমিডিয়েট, খুব দ্রুত এই হুজুরের সাথে দেখা করেন। কারণ আমি এই ফুপুর যে অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে যে ওনার উপরে খুব খারাপ কিছু আছর করেছে। আপনারা যদি খুব ইমিডিয়েট কোনো ব্যবস্থা না নেন তাহলে খুব বড় সমস্যা হয়ে যাবে। তো তার পরদিনই ফুপা এই ফুপুকে নিয়ে যশোরের নোয়াপাড়ার সেই হুজুরের কাছে যান। সেই হুজুর ফুপুকে দেখে বলে যে এই মেয়ের যে সমস্যা এটা তো এখান থেকে আমি সমাধান করতে পারবো না, আপনাদের বাড়িতে যেতে হবে। আমি আগামী বুধবারে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে যাব। তো যথারীতি সামনের বুধবারে সেই হুজুর ফুপুদের বাড়িতে আসেন। ফুপুদের বাড়িতে আসার পরে মাগরিবের নামাজের পরে রুকাইয়া শুরু করেন এবং রুকাইয়ার একটা পর্যায়ে হুজুরের ওপরে জিন হাজির হয়। জিনটি খুব সুন্দর করে সালাম দেয় এবং এটিই সবচেয়ে আশ্চর্যজনক বিষয়। কারণ গতবার যে জিনটি ভর করেছিল হুজুর ফুপুর ওপরে সেই জিনটি যথেষ্ট কর্কশ ছিল এবং তার কথাবার্তায় কোনো মার্জিত বা ভদ্রতার লেশমাত্র ছিল না। কিন্তু এবার যে জিনটি ভর করেছে সে খুব সুন্দর করে সালাম দিল এবং তার কথা শুনেও মনে হচ্ছে সে খুব ভদ্র এবং মার্জিত। তো যথারীতি সালাম দিয়ে সেই জিনটি বলতে শুরু করে, হুজুর, আমি আন্তরিকভাবে দুঃখিত। কেন দুঃখিত বলছি? কারণ এই মেয়ের ওপরে যে জিনটি ভর করেছে সে আমারই ছোট ভাই। আমরা এই চালতে গাছে বসবাস করি এবং আল্লাহর রহমতে আমরা যথেষ্ট পরিমাণ ধর্ম মেনে চলি। আমরা মানুষকে কখনো ভয় দেখানো তো দূরের কথা, আমরা মানুষের উপকার করার চেষ্টা করি। কিন্তু দুঃখজনক ঘটনা এই যে আমার ছোট ভাইটি আমাদের মতো হয়নি। ও জন্মগতভাবেই প্রতিবন্ধী, ওর 2টি মাথা। আর আপনারা হয়তো অনেকেই জানেন প্রতিবন্ধীরা কিন্তু একটু একরোখা টাইপের হয়। আমার ভাইটিও ঠিক সেরকমই। ও যে কথাটি বলে সেটিও সবসময় করে দেখায়। ছোটবেলা থেকেই ও এরকম, যার জন্য আমাদের পরিবার থেকেও ও বেশ খানিকটা বিতাড়িত। এই মেয়ের ওপরে যে আমার ছোট ভাই ভর করেছে এবং সে যে আপনাদেরকে এতটা কষ্ট দিচ্ছে এই জিনিসটি আমাদের জানা ছিল না। আজকে যখন আপনি রুকাইয়া শুরু করলেন তখন আমাদেরই একজন রিলেটিভ আমাকে এই বিষয়টি জানায়। আমি এই বিষয়টি অবগত হয়েছি এবং আমি কথা দিচ্ছি আপনাকে, আমার এই ভাই আর কখনোই এই মেয়েকে কোনো ধরনের কোনো বিরক্ত বা আসর কোনো কিছুই আর করবে না। তবে হ্যাঁ, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমার ভাইয়ের দ্বারা এই মেয়েটার শারীরিক অনেক ধরনের সমস্যা হয়েছে। যেহেতু আমাদের জিন জাতির দ্বারা এই সমস্যাটি হয়েছে, অতএব এই সমস্যাটির সমাধান আপনারা কোনো ডাক্তার বা কবিরাজ দেখিয়ে করতে পারবেন না। এই সমস্যাটির সমাধান আমাদেরকেই করতে হবে। ভয় নেই, যেহেতু আমার ভাই এই সমস্যাটি করেছে, অতএব এই সমস্যার সমাধান যতদূর সম্ভব আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। এই মেয়ে যখন ঘুম থাকবে আমরা ঘুমের মধ্যে এসেই তার ট্রিটমেন্ট করব। তবে কতটুকু পারবো জানি না, তবে ইনশাল্লাহ চেষ্টা করব। আর যদিও কোনো সমস্যা ওনার থেকে যায় সেটা খুবই সামান্য কিছু হবে, খুব বড় কোনো সমস্যা থেকে যাবে এরকমটা না। তো এরপরে এই কথা বলে ওই জিনটি বিদায় নেয় এবং নোয়াপাড়ার এই হুজুরটি জানায় যে ইনশাল্লাহ এই মেয়ের ওপরে আর কোনো সমস্যা নেই, আস্তে আস্তে করে সব কিছু ঠিক হয়ে যাবে। এটি বলে হুজুর বিদায় নেয়। তারপর থেকে এই ফুপু
মাঝে মাঝেই স্বপ্নে দেখত যে কয়েকজন লম্বা জোব্বা দাড়িওয়ালা ব্যক্তি স্বপ্নে এসে তাকে কী কী যেন খাওয়াচ্ছে, কী কী ধরনের যেন ট্রিটমেন্ট করছে। এরপর থেকে আস্তে আস্তে করে ফুপু সুস্থ হয়ে ওঠে। তার মুখে রুচি ফিরে আসে, সে আস্তে আস্তে করে খাবার দাবার খেতে শুরু করে এবং তার ঘুমটাও ঠিকঠাক মতো হয়। কিন্তু একটি সমস্যা কিন্তু ফুপুর থেকে যায়। তারপর থেকে ফুপু একটু কানে কম শুনতে থাকে। যেটি ওই জিন বলেছিল যে যতদূর সম্ভব আমরা এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করব, কিন্তু 100% পারবো কিনা জানি না। তবে এই ছোট্ট একটি সমস্যা ফুপুর সবসময়ই থেকে যায়। ফুপু এখনও জীবিত আছেন। ফুপুর জন্য সবাই দোয়া করবেন। এই বলে ইকরাম ভাই তার ঘটনা শেষ করেছেন। সুন্দর একটি ঘটনা এবং ঘটনাটি আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ঘটনাটি কেমন লেগেছে সেটি অবশ্যই জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।